11 অক্টোবর মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এইচএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। চীনের প্রেসিডেন্টের সফর শুধু অর্থনীতি নয়, রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলছেন মন্ত্রী এমপিরা। তাজিয়া মিছিলে কঠোর নিরাপত্তা, পুলিশকে সহায়তা করবে স্বেচ্ছাসেবক। চট্টগ্রাম সিরিজ জিততে চায় টাইগাররা, টানা বৃষ্টিতে ম্যাচ নিয়ে শঙ্কা। চীনের প্রেসিডেন্টের ঢাকা সফর শুধু অর্থনীতি নয়, দেশের রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে আওয়ামী লীগ। আর বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বাড়াবে অনেকখানি বলছে ক্ষমতাসীন জোট। চীনের বড় অঙ্কের বিনিয়োগের সম্ভাবনাকে আওয়ামী লীগ দেখছে সরকারের সাফল্য হিসাবে। 30 বছরের ইতিহাসে চীনের কোন প্রেসিডেন্ট প্রথম বাংলাদেশে আসছেন আগামী শুক্রবার। তবে বাংলাদেশে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর এটি দ্বিতীয় সফর। এর আগে তিনি 2010 সালে চীনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঢাকা সফরে আসেন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন এবং এর পরবর্তী অবস্থায় এই সরকারের প্রতি ভারতের পাশাপাশি সমর্থন আছে চীনেরও। ক্ষমতাসীন দল এটিকে দেখছে বড় অর্জন হিসেবে। 1971 সালে মুক্তিযুদ্ধের পর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চললেও সেটি পাল্টে গেছে এখন। বর্তমান সরকার সকল প্রতিবেশী রাষ্ট্রসহ সকল দেশের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। সেটির প্রতিফলন আমরা দেখি যে আমাদের বর্তমানে চীনের সঙ্গে বাংলাদেশ সরকারের যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা আমরা দেখতে পাই। এটা তো নিঃসন্দেহে এটা আওয়ামী লীগের একটা বড় কৃতিত্ব বলে দাবি করা যেতে পারে। বহু রাজনীতিতে চীন ভারত বা যুক্তরাষ্ট্র চীনের সম্পর্কে নানা হিসেব নিকেশ থাকলেও উন্নয়নকেই বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বহু রাজনীতিতে আমরা অর্থনৈতিক কূটনীতিটাকে জোরদার করে থাকি এবং অর্থনৈতিক কূটনীতির উপরে দাঁড়িয়ে বাংলাদেশ ইতিমধ্যে লাভবান হয়েছে এবং সেই অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে শেখ হাসিনার সরকারের সাফল্য হচ্ছে চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সংযোগ। চীনের বড় বিনিয়োগ সম্ভাবনা বর্তমান সরকারের ভারসাম্য পররাষ্ট্রনীতির সুফল বলছেন ক্ষমতাসীন জোটের অন্য শরিকের দলের নেতারা। ইন্ডিপেন্ডেন্ট ইকোনমি গড়ে তোলার ক্ষেত্রে চীনের যে সহযোগিতা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কারোর উপর এখন ডিপেন্ডেন্ট থাকতে চাই না এবং ডিপেন্ডেন্ট নই, এবং চীন সেক্ষেত্রে আমাদের সেই সহযোগিতা তারা করবে। অন্যদিকে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও আজকে চীন যেটা বলেছে সেটা যে তারা উগ্রবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে, সেটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন সহযোগী হিসেবে চীনের কাছে বাংলাদেশকে আরো গুরুত্বপূর্ণ করে তুলতে সব আয়োজন শেষ করেছে সরকার। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনা প্রেসিডেন্টের আসন্ন ঢাকা সফর নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী, আরও আছেন সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান। জনাব ইনাম আহমেদ চৌধুরী, জি জিনপিং এর ঢাকা সফরকে আমরা অনেকেই বিশ্লেষকরা বলছেন যে এটি শুধু অর্থনীতিতে প্রভাব নয়, আঞ্চলিক এবং স্থানীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। কারণ কি, মানে উনার এই সফর কি এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য? জনাব ইনাম আহমেদ চৌধুরী, আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে তার এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে অর্থনৈতিক সহযোগিতার দিকে অন্যান্য নতুন দ্বার উন্মোচিত হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এর একটা রাজনৈতিক গুরুত্ব রয়েছে, যেখানে আমরা যে দক্ষিণ এশীয় এই ভূ রাজনৈতিক যে ভারসাম্য আমরা চিন্তা করি, ভাবি, সেটাও রক্ষণের একটা ব্যবস্থা হতে পারে। সুতরাং আমার কাছে মনে হয় এর গুরুত্ব অত্যন্ত বেশি আছে এবং এটা এটাকে আমাদের সেবা সদ্ব্যবহার করতে হবে। অর্থনৈতিক সহযোগিতার বহু ক্ষেত্রে রয়েছে, বাণিজ্যিক সুবিধা নিতে হবে এবং বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। চীন আমাদের কাছে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, তারা আগামী 5 বছরে $23 বিলিয়ন তারা অর্থনৈতিক সহযোগিতা করতে চাইবেন। গত 9 বছরে প্রথম 202 থেকে 209 পর্যন্ত তারা $200 বিলিয়ন করেছিলেন এবং তারপরে 209 থেকে 215 পর্যন্ত তারা তাদের প্রায় $8-9 বিলিয়ন করেছেন। এখন তারা আরও
বৃহত্তর পরিধিতে এই সহযোগিতাকে নিয়ে আসতে চাচ্ছেন এবং আমাদের এটাকে স্বাগত জানানো উচিত। বাণিজ্যিক ক্ষেত্রে চীন আমাদের প্রায় সর্বোচ্চ অংশীদার আমরা বলতে পারি এবং এখানেও আমাদের বাণিজ্যিক বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর সুযোগ রয়েছে। আমরা ওখানে এবছর মাত্র আমাদের $800 মিলিয়ন মতো রপ্তানি করেছি, আমদানি করেছি প্রায় $10 বিলিয়ন। সুতরাং কিন্তু আমদানি যেগুলো করা হয়েছে সেগুলো কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় এবং আমাদের যে বিশেষ করে পোশাক শিল্পের উপাদান হিসেবে অনেকগুলো ব্যবহার করা হয়ে থাকে। আমাদেরকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন যে $11 বিলিয়ন বাণিজ্য রয়েছে, চীনে আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে এই মুহূর্তে $8 বিলিয়ন। তোফায়েল আহমেদ সাহেব বলছেন। হ্যাঁ, যেটা আমাদের বাণিজ্যিক ঘাটতি রয়েছে, তবে ঘাটতি সম্পর্কে আমাদের উদ্বেগ না রাখলে হবে যে আমাদের অবশ্য ঘাটতিটা পূরণের চেষ্টা করতে হবে এবং আমরা যদি শুল্কমুক্ত আমদানি পাই, সর্বক্ষেত্রে শুল্কমুক্ত এবং বিশেষ করে পোশাক শিল্পে, তাহলে কিন্তু আমাদের রপ্তানি আরো অনেক বেড়ে যাবে। কিন্তু আমরা আবার মনে রাখতে হবে যে চীন থেকে আমরা যে আমদানি করি সেগুলো কিন্তু আমাদের রপ্তানির জন্য উৎপন্ন এক্সপোর্ট ওরিয়েন্টেড যেগুলো শিল্প রয়েছে তাদের জন্য খুব প্রয়োজনীয়, কেননা কাঁচা মাল বিশেষ করে পোশাক শিল্পের কাঁচা মালের উপর আমরা অনেকাংশেই নির্ভরশীল। জনাব ইনাম আহমেদ চৌধুরী, আপনি আমাদের সঙ্গে থাকবেন। জনাব আশফাকুর রহমানের কাছ থেকে আমি জানতে চাইবো যে জনাব ইনাম আহমেদ চৌধুরী শুরু করেছেন বিষয়টি বলার যে গুরুত্বপূর্ণ, আমি একটু আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইবো যে ভারত পাকিস্তান এখন যে অস্বস্তিকর বা আমি বলি যদি একটি যুদ্ধোন্মুখ পরিস্থিতি আছে এবং আঞ্চলিক যে টেনশন, সেই টেনশন এবং স্থানীয় রাজনীতিতে চীনা প্রেসিডেন্টের সফর কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বলে আপনি মনে করছেন, জনাব আশফাকুর রহমান? আপনাকে ধন্যবাদ। এই যে যেটা আপনি যেভাবে এটা ডিসক্রাইব করলেন, এইটা তো যে কেউ শুনে খুব ঘাবড়ে যাবে। কিন্তু আমি একটা কথা বলি, চীন কিন্তু পাকিস্তানেরও খুব ক্লোজ এবং পাকিস্তানকে ওরা অনেক ইনভেস্টমেন্ট করছে, একটা রাস্তা করছে প্রায় $25 বিলিয়ন। আচ্ছা, তো ওদেরও ওখান দিয়ে সুবিধা নিতে চায়। চীন এইটার উপরে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। ওরা জানে যে এইরকম হয় বিটুইন কান্ট্রিজ, কিন্তু ওরা চাচ্ছে বাংলাদেশের সাথে করতে এবং আমরাও চাই যে চীনের সাথে আমরা করি। তো আমাদের যে সম্পর্ক, এটা অন্য ধরনের সম্পর্ক, এটা প্যারালাল যাবে, এইটার মধ্যে কোনো কোইনসাইড করবে না, কোনো ধাক্কা লাগবে না আমাদের সাথে। তো আমি ওটাতে খুব বেশি চিন্তিত না। এইগুলো হতে থাকে ইন্টারন্যাশনাল রিলেশনে, এটা এমন কিছু না। কিন্তু আমরা কতটা সুবিধা দিতে পারবো, চীনকে কত সুবিধা দিতে পারবো, এইটার উপরে কনসেন্ট্রেট করা উচিত আমাদের। জনাব আশফাকুর রহমান, আপনি কি মনে করেন 30 বছর পর প্রথম কোন চীনা প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন, ঝাও জিয়াং এসেছিলেন সেই কবে, এই আশাটার কি কোনো স্পেশাল কোনো সিগনিফিকেন্স আছে কিনা, নাকি এটা ঠিক রুটিন অন্যান্য দেশ যে সফর করা হয় সেই সফরের একটি অংশ, রাষ্ট্রপ্রধানরা যে সফর করেন তারই একটি অংশ? না, আপনাকে এটা বুঝতে হবে যে চীনের প্রেসিডেন্ট সব সময় যান না, উনি কোনো দেশেই খুব ঘন ঘন যান না, উনি খুব বুঝে শুনে টাইম নিয়ে উনি যান। তো এই ভিজিটটা খুব সিগনিফিকেন্ট এবং এইটার সাথে আপনি হালকাভাবে নিলে চলবে না। আমাদেরকে দেখতে হবে যে উনি যখন আসবেন তখন আমাদের থেকে কি প্রত্যাশা ওনার আর আমাদের কি প্রত্যাশা সেটা আগেই প্রকাশ করতে হবে। তো আমরা এটা করছি এবং আমার মনে হয় যে এইটার ফল আমরা হয়তো পাবো। সো আমি এইটা অত চুল চিরে বিচার করা ঠিক না। আমাদের একটা বন্ধুত্ব, একটা সম্পর্ক আছে, এটা গভীর হচ্ছে, এটা হতে থাক এবং আমার মনে হয় যে ইট উইল এন্ড ইন ভেরি গুড রেজাল্টস ফর বোথ কান্ট্রিজ। জনাব ইনাম আহমেদ চৌধুরী, আমরা একটা বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে জানতে চাইবো যে গত
এক সপ্তাহ ধরে যে বিষয়টি আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে ভৌত অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ $40 বিলিয়ন বা $4,000 কোটি ঋণ পেতে পারে বলে চীনের কাছ থেকে আভাস পাওয়া গেছে। সেই ঋণ পরিশোধের ক্ষেত্রে বা সেই ঋণ পাওয়ার ক্ষেত্রে সেই শর্তগুলি কি হবে সেটিকে আমাদের এখনই জানা প্রয়োজন, আলোচনা করা প্রয়োজন, নাকি আমরা সেই ঋণ সাদরেই গ্রহণ করবো? এই ঋণ আমাদের জন্য ভালো হবে কি খারাপ হবে সেটিও আমরা একটু জানতে চাইবো জনাব ইনাম মোহাম্মদ চৌধুরী আপনার কাছে, জনাব আশফাকুর রহমান আপনার কাছেও। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। চৌধুরী, $40 বিলিয়ন পাওয়ার যে কথা হচ্ছে সেটি শর্তাবলী এবং তা শোধ করার বিষয় আমাদের এখনই জানা উচিত কিনা, এবং সরকারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে এটি সরকারের সাফল্যের কারণে আমরা এই বিপুল পরিমাণে ঋণ বা বিনিয়োগ যাই বলি পেতে যাচ্ছি, সেটির সাথে আপনি একমত কিনা জনাব ইনাম মোহাম্মদ চৌধুরী? আমি বলতে পারি অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সঙ্গে চীনের যে সহযোগিতা শুরু থেকেই এর সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। 1975 সনের প্রথম দিকে তদানীন্তন সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিদ্ধান্ত অনুযায়ী আমি চীনে প্রথম গিয়েছিলাম। একমাত্র সরকারি প্রতিনিধি ছিলাম আমি, এবং আমার সঙ্গে 3 জন বেসরকারি প্রতিনিধিও ছিলেন। আমরা গিয়ে সেখানে বিক্রয় চুক্তি, 2টি বিক্রয় চুক্তি এবং 3টি ক্রয় চুক্তি করি। তখন কিন্তু চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, কিন্তু আমরা যেতে সম্ভব হয়েছিল কেননা বাংলাদেশের রাষ্ট্রদূত কেএম কায়েসে যে রেঙ্গুনে ছিলেন, তিনি আগে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন বেইজিংয়ে, তার সঙ্গে চীনা নেতৃবৃন্দের সখ্যতা ছিল এবং তার মাধ্যমে এই যোগাযোগ স্থাপন করা হয়েছিল। এবং চীনা নেতৃবৃন্দ এবং চীন সরকার এই বাংলাদেশের সেই উদ্যোগকে তারা স্বাগতই জানিয়েছিলেন, এবং আমি তখন ওই 4টি বিক্রয় এবং ক্রয় চুক্তি স্বাক্ষর করেছিলাম। তারপরে এটা আরও হয়তো এগিয়ে যেত, কিন্তু আগস্ট 75 মর্মান্তিক ট্রেজারির ফলে আর হয়তো হয়নি। পরবর্তীকালে এখানে সহযোগিতা স্থাপন হয়েছিল এবং প্রেসিডেন্ট জিয়ার আমলে এটা পাকাপোক্ত হয় এবং সামরিক সহযোগিতাও বৃদ্ধি পেয়েছিল। তো সব সরকারের সঙ্গেই চীন সরকারের সহযোগিতা অক্ষুণ্ণ ছিল, ভালো ছিল। বর্তমানে তারা যে অনুদান দিচ্ছেন বা সহযোগিতা দিচ্ছেন, আমার কাছে মনে হয় এর শর্তগুলো ভালোই হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমি ইআরডি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব থাকাকালীন দীর্ঘকাল ছিলাম, দেখেছি চীনার শর্তগুলো সাধারণত তুলনামূলকভাবে ভালো হয়ে থাকে। আজকে যেটা রয়েছে আমরা জানি যে তাদের শতকরা প্রায় 56% কনসেশনে লোন তারা দিয়ে থাকেন, এবং অনুদান, সম্পূর্ণ অনুদান দিয়ে থাকেন 36% দিচ্ছেন, এবং 8% বর্তমানে সুদমুক্ত, সম্পূর্ণ সুদমুক্ত। এবং তাছাড়া এগুলোর যে প্রতিদানের প্রত্যর্পণের শর্তগুলো ভালো হয়ে থাকে এবং এটার মেয়াদও অনেক দীর্ঘস্থায়ী হয়। সুতরাং এই চৈনিক সহযোগিতা আমার কাছে মনে হয় আমাদের কাম্য হবে। তাছাড়া আমরা আমাদের সরকার থেকে যেসব প্রস্তাব করা হচ্ছে, বিশেষ করে অবকাঠামোর ব্যাপারে, সেখানে যদি তারা এই সহযোগিতার হাত নিয়ে আসেন তাহলে নিশ্চয়ই সেটা আমাদের পক্ষে আমাদের অর্থনৈতিক উন্নয়নে একটা অত্যন্ত বড় সাহায্য হবে। তাছাড়া বিশেষ আমরা একদম খুব ছোট্ট করে একটু জানতে চাইবো যে এই সফর, এই বিনিয়োগের আকাঙ্ক্ষা, এই ঋণ দানের ইচ্ছা, সেটিকে আপনি সরকারের সাফল্য মনে করেন কিনা, যেমনটি দাবি করছেন সরকারের সদস্যরা, সংসদ সদস্যরা বা এমপি মিনিস্টাররা? নিশ্চয়ই সেটা সাফল্য। তবে সাফল্য দেখা যাবে আমরা কিভাবে এটাকে ফলশ্রুতিতে আমরা কি পেতে পারি। আমরা যদি এটাকে একটা কংক্রিট রূপে নিয়ে আসতে পারি তাহলে নিশ্চয়ই এটা সাফল্য হবে। তাছাড়া আমরা দেখেছি বিশেষ করে অবকাঠামোর ব্যাপারে, এবং ধরুন সোনাদিয়া ডিপ সি পোর্ট, পায়রা এবং অন্যান্য পোর্ট উন্নয়নে তাদের ইচ্ছে রয়েছে। আমরা যদি সেটাকে ফলপ্রসূ করতে পারি তাহলে নিশ্চয়ই এখানে আমাদের বিরাট সাফল্য হবে। এবং শুধু তাই নয়, আমি বলবো এক্সপোর্টের ক্ষেত্রে, পোশাক শিল্প উন্নয়নের ক্ষেত্রে আমরা 1 নম্বর দেশে, পৃথিবীতে 1 নম্বর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবো। জনাব ইনাম মোহাম্মদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ অনেক। জনাব আশফাকুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে চীনা প্রেসিডেন্টের এই সফরের ক্ষেত্রে আপনি কোনো বিশেষ প্রত্যাশা রাখছেন কিনা যে এইটি আপনি দেখতে চান দুই দেশের চুক্তির মধ্যে? জনাব আশফাকুর রহমান। ধন্যবাদ আপনাকে। জিনিসটা হলো আমার প্রত্যাশা তো ইম্পর্টেন্ট না, মানুষের প্রত্যাশা কি। বাংলাদেশের মানুষ চায় চীনের সাথে আরও ক্লোজ হয়, মানুষ চায় আরও সমঝোতা হোক এবং এর
এতে চীনা জনগণও লাভবান হোক আর আমরাও হই লাভবান। এখন আমাদের এর মাল্টি সেক্টরাল কোঅপারেশন আছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা কোঅপারেট করি। এখন কিন্তু শুধু মাল্টিপল না, এটা অনেক ক্ষেত্রে হয়ে যাবে। শুধু আপনার ইনভেস্টমেন্ট, ট্রেড আর এগুলো হবে না, এর সাথে সাথে নতুন নতুন এডুকেশন, তারপরে আরও যেগুলো আছে ক্ষেত্র আমাদের দ্বিপাক্ষিক হতে পারে, এইগুলো আরও ডিপার আর ওয়াইডার হবে। তো আমার মনে হয় যে উই শুড অল ওয়েলকাম দিস ভিজিট। এবং যদি যেইভাবে আমরা শুনছি যে 21 বিলিয়ন না 23 বিলিয়ন আর 40 বিলিয়ন ইনভেস্টমেন্ট, এটা একটা বিরাট ব্যাপার। বাংলাদেশ কতটা অ্যাবজর্ব করতে পারবে এটাই আমরা জানি না, কিন্তু আমাদের ওই ক্ষমতা বৃদ্ধি করতে হবে, আমাদের কাজ করতে হবে এবং আমাদের এইটাতে সাফল্য আমরা মণ্ডিত করতে হবে, যাতে দুনিয়াকে দেখাতে পারি যে এইরকম দ্বিপাক্ষিক সম্পর্কতে দুজনই লাভবান হয়। আর আরেকটা জিনিস আমি বলছি যে যেটা আপনি এনাম সাহেবকে লাস্ট প্রশ্নটা করেছিলেন যে এটা কি সরকারের সাফল্য কিনা, সরকারের সাফল্য কিনা। অবশ্যই যদি এটা ঠিক হয়, ঠিক মতন যায়, তাহলে নিশ্চয়ই এটা সরকারের এর সাফল্য। কিন্তু তাতে বড় সাফল্য হবে যে চীনের মানুষ এবং সরকার বাংলাদেশের মানুষের উপরে আস্থা আছে। জনাব আশফাকুর রহমান, জনাব ইনাম চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এই রেসিপি একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে নাশকতা ঠেকাতে কঠোর নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে পুলিশ। গত বছর হোসনি দালানে বোমা হামলায় অভিযুক্তদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে তারা। অভিযুক্তদের মধ্যে 3 জন মারা গেছেন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে। গত বছর 24শে অক্টোবর পুরান ঢাকার হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলায় নিহত হয় 2 জন, আহত হন শতাধিক। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে 90 জেএমবির সদস্যরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। ঘটনা তদন্তের পর 13 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। অভিযুক্তদের মধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। তাজিয়া মিছিলে জঙ্গিরা হামলা চালায় এবং সেখানে বেশ কিছু হতাহত হয় এবং এই ঘটনায় একটা মামলা হয় সন্ত্রাস বিরোধী আইনের মামলা। সেই মামলাটা পুলিশ তদন্ত করেছে। এদিকে এবারের তাজিয়া মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা ঘটতে না পারে সেজন্য কঠোর নিরাপত্তায় থাকবে বলে জানিয়েছে পুলিশ। হুসাইনি দালান, ইমামবাড়ার সামনের যে রাস্তা এবং পিছনের যে রাস্তার 2 প্রান্তে আমরা রোড ব্যারিকেড দিয়ে সেখানে আমাদের পুলিশ দল এবং স্বেচ্ছাসেবক, হুসাইনি দালান স্বেচ্ছাসেবক আছে, সেখানে প্রথম চেকিংটা করা হয়, তল্লাশি কার্যক্রম করা হয়। ব্যাগ, ছুরি, এগুলো ব্যাগ বা কোনো ধরনের পোটলা নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না। নিরাপত্তার কাজে পুলিশকে সহায়তার আশ্বাস দিয়েছেন তাজিয়া মিছিলের আয়োজকেরাও। পাশাপাশি থাকবে তাদের স্বেচ্ছাসেবক। জনসাধারণের নিরাপত্তার খাতিরে আমরাও চাই যে সবার জানমাল হেফাজত থাকুক এবং সেই হিসাবে আমরা প্রশাসনের যে অনুরোধ, সেই অনুরোধ পরিপ্রেক্ষিতে আমরা মধ্যরাতে যে মিছিলগুলো সেটা আমরা দিনের আলোতে নিয়ে এসেছি। নিরাপত্তার কথা চিন্তা করে সন্ধ্যার আগেই সব ধরনের মিছিল বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুরা নিরাপত্তা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন খুলনা বিভাগের এডিশনাল ডিআইজি একরামুল হাবিব, সিলেট অতিরিক্ত পুলিশ সুপার সুজন চাকমা এবং বরিশাল পুলিশের মুখপাত্র মোহাম্মদ ফরাজ সরদার। আমি অতিরিক্ত ডিআইজি জনাব একরামুল হাবিবের কাছে জানতে চাইব যে পবিত্র আশুরা উপলক্ষে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন যে ঢাকা মহানগর পুলিশ, টিএমপি। খুলনার ক্ষেত্রে আপনারা কোনো বিশেষ ব্যবস্থা নিয়েছেন কিনা তাজিয়া মিছিলের নিরাপত্তার ক্ষেত্রে, জনাব একরামুল হাবিব? ধন্যবাদ আপনাকে। আমরা তাজিয়া মিছিলের বিষয়ে আমাদের রেঞ্জের 10টি জেলার মধ্যে 3টি জেলাতে প্রোগ্রাম হবে আমরা শুনেছি। সেই ক্ষেত্রে একটি হচ্ছে যশোর, আরেকটি নড়াইল, আরেকটি হচ্ছে মেহেরপুর এবং কুষ্টিয়া জেলাতে ছোটোখাটো একটি প্রোগ্রাম হবে। আমরা এই প্রত্যেকটি অনুষ্ঠানের ক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক আপনার পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছি। বিশেষ করে যশোর এবং নড়াইলে যে জায়গাগুলোতে আপনার তাজিয়া মিছিল হবে বলে আমাদের সাথে আয়োজকরা কথা বলেছেন, সেখানে আমরা পুলিশি ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি এই তাজিয়া মিছিলটি যাতে শহর আপনার প্রদক্ষিণের ক্ষেত্রে
পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা থাকে সেই বিষয়টি আমরা এনশিওর করব। আর মেহেরপুরের কুতুবপুর জায়গাতে ওখানে একটা মেলা হবে, আমাদের সাথে আয়োজকদের সাথে কথা হয়েছে যে তারা আশ্বস্ত করেছেন যে সন্ধ্যার পূর্বেই তারা মেলাটা শেষ করবেন। আমাদের পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত সংখ্যকভাবে গ্রহণ করা হয়েছে। জনাব ইকরামুল হক, আপনাকে ধন্যবাদ। ঢাকা থেকে সহকর্মী নূরে আলম আছেন আমাদের সঙ্গে। নূরে আলম, আমি আপনার কাছ থেকে খুব সংক্ষেপে জেনে নিতে চাইবো যে এই মুহূর্তে যারা আপনার সঙ্গে সাথে পেছনে আছেন, যারা তাজিয়া মিছিল আগামীকাল করে দেওয়ার আয়োজন করছেন, তারা আপনাকে কোনো শঙ্কার কথা জানাচ্ছেন কিনা, নাকি তারা ঠিক আছেন, তারা ভাবছেন যে কালকে নিরাপদে যথেষ্ট তাদের মতো করে তারা যেভাবে চান সেভাবে সেটি করতে পারবেন? জনাব নূরে আলম। হ্যাঁ, আমি এই হোসনি দালান কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা তেমন একটা আতঙ্ক এবছর অনুভব করছে না, যেহেতু গত বছর একটি দুর্ঘটনা ঘটেছে তার কিন্তু কিছুটা প্রভাব কিন্তু এবছরও পড়ছে। গত বছরও কিন্তু আমি এই সময়ে এখানে সংবাদ সংগ্রহের কাজে কিন্তু এই আশুরার আগের দিন এখানে এসেছিলাম, তখন কিন্তু এখানে প্রচুর মানুষ দেখেছিলাম, কিন্তু এবছর মানুষের সংখ্যা কম, কিন্তু যারা আসছে তাদের ভিতরে আমি কোনো আতঙ্ক দেখছি না। এবং আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে না এবার যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই নিরাপত্তা ব্যবস্থার ফলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা তারা করছে না। আমি এখানকার যদি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু বলি, যে গত অন্যান্য বছরগুলোতে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকে, কিন্তু চেকিং করে কিন্তু কাউকে প্রবেশ করানো হতো না। এবছর কিন্তু প্রথমবারের মতো এখানে ঢুকতে হলে প্রত্যেককে তল্লাশি করে করে পুলিশ কিন্তু 4টি গেটের মাধ্যমে প্রবেশ করাচ্ছে। এবং অন্যান্য বছরগুলোতে কিন্তু চাংখারপুলের যে মোড় থেকে যে বাঁ দিকে যে রাস্তাটি গিয়েছে, মানে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট সবল বলে আপনি মনে করছেন? নুরুল আলম, আপনাকে ধন্যবাদ। আমি সুজ্ঞান চাকমার কাছে জানতে চাইবো যে জনাব সুজ্ঞান চাকমা, যারা আগামীকাল মহরমের বিভিন্ন আশুরা উপলক্ষে যে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন যারা করছেন, সেই আয়োজকরা আপনাদের কাছ থেকে কি নিরাপত্তা চেয়েছিলেন, তারা সেটি পেয়েছেন কিনা? জনাব সুজ্ঞান চাকমা। ধন্যবাদ আপনাকে। আমাদের সিলেট জেলার মূলত একটা জায়গাতেই হবে, সেটা হচ্ছে ওসমানীনগর থানার গোলাবাজার ইউনিয়নের 2টা গ্রামে হবে, একটা হচ্ছে ব্রাহ্মণ গ্রাম আর একটা হচ্ছে কলারাই গ্রাম। তো ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছেন বা আমরাও তাদের সাথে যোগাযোগ করেছি। ওনারা কোনো ধরনের তাজিয়া মিছিল করবেন না, অলরেডি ওনাদের মধ্যে অনুষ্ঠান শুরু হয়েছে। ওনারা গরু জবাই দিয়েছেন, সিন্নি রান্না করছেন এবং বিভিন্ন জনকে দাওয়াত খাওয়াচ্ছেন। তো ওনারা আজকেও এই অনুষ্ঠানটা করবেন এবং আগামীকালও করবেন। তারা কোনো তাজিয়া মিছিল করবেন না। আমাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সঠিকভাবে নিয়েছি। আমাদের ইউনিফর্মের টিম আছে, ডিবির টিম আছে, হ্যান্ড মেটাল ডিটেক্টর দ্বারা আমরা সবাইকে চেক করে প্রবেশ করাচ্ছি। এর বাইরে আমাদের সাদা পোশাকের লোকজন নিয়োজিত আছে এবং আশা করি যে তারা অত্যন্ত সুস্থ পরিবেশে সানন্দে তারা তাদের অনুষ্ঠান উদযাপন করতে পারবে। জনাব ফরহাদ সরদার, বরিশালে আশুরার আয়োজন নিয়ে আপনার এই মুহূর্তে আপনি কতটা কনফিডেন্ট যে নিরাপত্তা ব্যবস্থা আসলে নিশ্চিত করা গেছে যারা আগামীকাল আশুরা উপলক্ষে অনুষ্ঠান করবেন বা পালন করবেন? জনাব ফরহাদ সরদার। ধন্যবাদ আপনাকে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল মহানগর এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বদা সদা তৎপর এবং সর্বদা দায়িত্বশীল। তো আগামীকাল এই পবিত্র আশুরা উপলক্ষে আমাদের বরিশাল মেট্রোপলিটন এলাকায় 2টি থানায়, কাউনিয়া থানা এবং আমাদের কোতোয়ালি থানা থেকে 2টি কাদিয়া মিছিল বের হবে এবং এই মিছিলকে ঘিরে আমাদের বরিশাল মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশের বিশেষ নজরদারি রয়েছে এবং আমাদের বরিশাল মেট্রোপলিটনের বিভিন্ন ইউনিট, ডিবি, সিটিএসবি সহ সাদা পোশাকের পুলিশের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। এই মিছিলের পিছনে এবং সামনের সাইডে যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টাও আমরা নজরদারিতে রেখেছি। পাশাপাশি এই মিছিল চলাকালীন সময়ে যে রুফটপ যে এলাকাগুলো আছে সেখান থেকেও যেন কোনো নাশকতামূলক ঘটনা ঘটতে না পারে সেজন্য আমরা রুফটপ সিকিউরিটি প্রদান করেছি। তো বরিশাল মেট্রোপলিটন পুলিশ সর্বদাই অত্যন্ত সতর্কতার দায়িত্ব পালন করছে এবং আমরা বিশ্বাস করি
যে এই বরিশাল মেট্রোপলিটন জনাব এলাকায় ফরাজ যে দুটো মিছিল সরদার হবে। জনাব ফরাজ সরদার আপনাকে অনেক ধন্যবাদ। আমি নূর আলম আপনার কাছে জানতে চাই যে আমি আপনার পেছনে অনেক কে দেখছি যে তারা এই হোসনি দালানের আশেপাশে আসছেন, তাদের কারোর সঙ্গে আমরা কথা বলতে পারবো কিনা, যে অনেক শিশুকে নিয়ে আসছে, আপনি যদি একটু চেষ্টা করেন। আমরা ততক্ষণে জনাব একরামুল হাবিবের কাছে জানতে চাইবো বিগত বছরের চেয়ে এবার আলাদা কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে কিনা, কোনো নতুন কোনো চ্যালেঞ্জ আপনারা ফেস করলেন কিনা। পরপর 2 দিন বিজয়া দশমী, আশুরা এবং পূজার কার্যক্রম আসলে চলছিল গত 5-7 দিন ধরে। জনাব ইকরামুল হাবিব। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার বক্তব্য যেরকম উপস্থাপন করেছেন যে আমরা কিন্তু গত 5-6 দিন ধরে পূজার ডিউটিটা আমাদের পুলিশের এই রেঞ্জের প্রত্যেক পুলিশের সদস্য অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে এবং এই কারণে সুন্দরভাবে পূজার প্রতিটি প্রোগ্রাম কিন্তু আমাদের সফল হয়েছে আজকের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অধিকাংশ জায়গাগুলোতে। আর তাজিয়া মিছিলের বিষয়ে আমাদের আয়োজকদের সাথে যেভাবে তাদের সাথে আলোচনা হয়েছে, এবছর কোনো আতশবাজি ওনারা ফুটাবেন না। তাছাড়া মিছিলে কোনো ধরনের ওনারা আপনার ধারালো কোনো লাঠি বা অন্য কোনো কিছু ওনারা রাখবেন না, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করছি আমাদের কোনো সমস্যা হয় না, কারণ ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সেখানে সাদা পোশাকেও পুলিশ থাকবে। আর তাছাড়া আয়োজকদের পক্ষ থেকে প্রচুর স্বেচ্ছাসেবকও রয়েছে। আমরা আশা করছি আমরা নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি, কোনো সমস্যা হবে না। জনাব একরামুল হাবিব, আপনাকে ধন্যবাদ। নূর আলম, আমাদের সাথে কি কেউ কথা বলতে চাইবেন কিনা যে গতবার এই একটি মর্মান্তিক বা নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পর এবছর তারা কোনো নিরাপত্তার অভাব বোধ করছেন কিনা যারা এখানে আসছেন? নূর আলম। হ্যাঁ, আমি ওই যে এখানে ধানমন্ডি থেকে একজন এসেছে, তার পরিবার নিয়ে আমি তার সাথে একটু কথা বলছি, দর্শকদের দেখানোর চেষ্টা করছি। আপনি কি গত বছর যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এরপরে কি আজকে এবছর কি আপনি কোনো প্রকার আতঙ্ক অনুভব করছেন? না, এখন এবার গতবার চলে অনেক নিরাপত্তা এবং অনেক আইনশৃঙ্খলার সঠিক দৃষ্টি আছে এবং সবাই স্বাচ্ছন্দ্য চলাফেরা করতেছে। আমরা যেমন ফ্যামিলিগত নিয়ে সবাইকে নিয়ে হাঁটতেছি, দেখতেছি, প্রচুর নিরাপত্তা, এখানে প্রচুর নিরাপত্তা, সবাই নিরাপত্তাভাবে হাঁটতেছে, কোনো বিঘ্ন ঘটতেছে না বা আতঙ্কের কিছুই আমরা এমন লক্ষ্য করতেছি না। নূর আলম, আমরা কি একটু জানতে চাইতে পারবো যে এবার তাজিয়া মিছিল এবং অন্যান্য বিষয় ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেই বিধিনিষেধ সম্পর্কে তাদের কোনো অখুশি বা তারা কোনো রকম অবজারভেশন আছে কিনা তাদের, যারা এখানে আসছেন, সেই বিধিনিষেধ সম্পর্কে? এবার তাজিয়া মিছিল মানে অন্যান্য বা যেরকম রাতে মিছিল হতো, এবার সেটা ডিএমপি থেকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে এই মিছিল এবার করা যাবে না। এই বিষয়ে কি আপনাদের কোনো সমস্যা অথবা কোনো বক্তব্য রয়েছে? না, আমাদের কোনো সমস্যা, আইনশৃঙ্খলা যেটা ভালো মনে করবে সেটাই তো করবে, এটাতে আমাদের কোনো ইয়ে নেই। আর এটা যদি দেশের ক্ষতি হবে, আমাদের জানের ক্ষতি হয়, সেটা না করে ভালো, ঠিক আছে? এটা দেশের জন্য তো অমঙ্গল, ঠিক আছে? আমাদের জানের নিরাপত্তাটা আগে। এটা ডিএমপি যেটা করবে সেটা ভালোর জন্য, জনগণের নিরাপত্তার জন্য করবে। এখানে তো মনে করেন আমাদের বলার কিছু নেই, এখানে যা বলার প্রশাসন লোকেরাই করবে এখান থেকে। নূর আলম, আপনাকে ধন্যবাদ সুজ্ঞান চাকমা, ধন্যবাদ ফরাজ সরকার, ধন্যবাদ একরামুল হাবিব। এড্রেস এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। ঘরের মাঠে টানা 7ম সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশের স্কোয়াড। অন্যদিকে ইংল্যান্ডের লক্ষ্য উপমহাদেশে নিজেদের জয়ের রেকর্ডকে পরিবর্তন আনা। দুই দলের প্রস্তুত চট্টগ্রামে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে। আর টানা 3 দিনের বৃষ্টিতে ম্যাচ হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বুধবারও চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ক্রীড়া সম্পাদক রুবাইদ ইফতেখার। প্রথমেই আপনাকে জানতে চাইবো যে খেলা হওয়ার সম্ভাবনা কতটুকু কাল, বৃষ্টি মাথা রেখে যদি প্রশ্ন করি? খালেদ, দর্শকদেরকে খুব ভালো খবর দিতে পারছি না। আমি যতগুলো ওয়েদার ওয়েবসাইট রয়েছে এবং আমাদের মেট অফিস ওয়েবসাইট যেটা রয়েছে, সেখানেও কিন্তু কালকে বলা হয়েছে যে সারাদিনই বৃষ্টি হবে এবং থেমে থেমে কখনো ভারী কখনো হালকা বৃষ্টি হবে। তো বৃষ্টির পূর্বাভাসটা থেকেই যাচ্ছে। তো এবং দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই যে এই টুর্নামেন্টে বা এই সিরিজটাতে কিন্তু রিজার্ভডের রুবাইদ খেলার বাইলজ কি বলে? যদি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হয় কত ওভার হলে বৃষ্টি খেলা হবে? সেটা কি রেগুলার বাইলজ যে অন্তত 20 ওভার খেলা হলে আমরা এটি ম্যাচ হিসেবে ধরে নিই? খালেদ, আমি আসলে ওটাতেই আসছিলাম যে বাইলজে কিন্তু রিজার্ভডের উল্লেখ নেই এবং ডাকওয়ার্থ লুইস ডিএল মেথডের আছে। সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে 20 ওভার খেলা হতেই হবে। আর ডিএল ওভার্সও যদি মিনিমাম ওভার্সও যদি খেলা না হয় তাহলে আনফরচুনেটলি টাইটেলটা শেয়ার করতে হবে দুই ক্যাপ্টেনকে।
ওকে রুবাইদ, আরেকটা জিনিস আমি জানতে চাইছিলাম যে চট্টগ্রামের সর্বশেষ নিষ্কাশন ব্যবস্থা কিরকম বলে আমরা জানি যে চট্টগ্রাম কি মিরপুরের মতো এত ভালো নিষ্কাশন ব্যবস্থার মধ্যে দিয়ে যায় নাকি সেটি? খালেদ, মিরপুরেরটা আসলে বিশ্বমানের এবং বিশ্বের প্রথম, আমি বলবো যে প্রথম 3টি স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমের মধ্যে একটি, কিন্তু চট্টগ্রামেরটাও কিন্তু এতটা ভালো না হলেও কাছাকাছি। হয়তো বৃষ্টি 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা যদি বন্ধ থাকে বা নিরবিচ্ছিন্ন বৃষ্টি যদি না হয় তাহলে হয়তো তারা মাঠটা প্রস্তুত করে ফেলতে পারবেন। সবকিছু নিয়ে আসলে একটা শঙ্কা থেকে যাচ্ছে, বৃষ্টি আবহাওয়ার বিষয় আসলে কারো কোনো হাত নেই। সর্বশেষ একদম ছোট্ট করে জানতে চাইছি যে আপনি স্কোয়াডে কোনো রকম কোনো পরিবর্তন দেখছেন কিনা, নাকি উইনিং কমিশনই ধরে রাখা হচ্ছে এবং সেই 11 জনই খেলছেন যে 11 জন মিরপুরে জিতেছিলেন 34 রানে? উইনিং কম্বিনেশন চেঞ্জ করার কোনো কারণ আসলে নেই, কারণ তাইজুল ইসলাম রয়েছেন এবং তাকে আসলে কোথায় একাদশে জায়গা দেওয়া হবে এটা এখনো নিশ্চিত না। দলে কেউ যদি অসুস্থ না হন তাহলে সম্ভাবনা খুবই কম। দেখছেন। রুবাইদ, আপনাকে অনেক ধন্যবাদ দিয়েছিল আজকে রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।